ব্যক্তি থেকে পরিবার, সমাজ থেকে রাষ্ট্র, দেশ থেকে বিশ্ব, সবকিছু চালিকায় রাজনীতি। তাই রাজনীতির 10 দিক নিয়ে রাজকাহন নিবেদন করছে জিপিএইচ ইস্পাত। সাথে আছি আমি তানিয়া হারুন। জাতীয় ঐক্যমত কমিশন কর্তৃক প্রণীত জুলাই সনদ এবং এর বাস্তবায়ন পদ্ধতি নিয়ে বেশ কিছু জায়গার রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভিন্নতা রয়েছে। এর মধ্যে গণভোট নির্বাচনের আগে না নির্বাচনের দিন, গণভোটের আদেশ জারি এবং নোট অফ ডিসেন্ট থাকা না থাকা উল্লেখযোগ্য। এসব বিষয়ে দীর্ঘদিন আলোচনা করেও যখন ঐক্যমত্য কমিশন রাজনৈতিক দলগুলোকে এক জায়গায় নিয়ে আসতে সফল হচ্ছিল না, তখন এসব বিষয়ে ফয়সালার জন্য 6 দিন আগে গত 28 অক্টোবর অন্তর্বর্তী সরকারকে সুপারিশ করেছে ঐক্যমত্য কমিশন। এরপর থেকে অমীমাংসিত এসব বিষয়ে সমাধানের জন্য সবাই সরকারের দিকে তাকিয়ে থাকলেও আজ সোমবার সেই সরকারের পক্ষ থেকেই আবার রাজনৈতিক দলগুলোকে নিজেদের মধ্যে আলোচনা করে মতৈক্যে পৌঁছাতে বলা হয়েছে। এই লক্ষ্যে সম্ভাব্য সময় বেঁধে দিয়েছে 1 সপ্তাহ। এই সময়ে দলগুলো ঐক্যবদ্ধ সিদ্ধান্ত দিতে না পারলে এরপর অন্তর্বর্তী সরকার নিজের মতো সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। এ নিয়ে বিএনপি ও এনসিপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য এখন পর্যন্ত চোখে না পড়লেও জামায়াতে ইসলামী সহ ধর্মভিত্তিক 8 দল বলছে তারাও মত পার্থক্য নিরসনে রাজনৈতিক দলগুলোর মধ্যে আবারও সংলাপে রাজি। তবে এক্ষেত্রে এবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে রেফারির ভূমিকায় দেখতে চান তারা। দীর্ঘ প্রায় 9 মাস আলোচনা করে যেখানে দলগুলো ঐক্যমত্যে পৌঁছাতে পারেনি, এবার সেখানে সরকারের দেওয়া 7 দিন কি যথেষ্ট? কাগজে ঐক্যমত্যকে বাস্তবে রূপ দিতে রাজনৈতিক দলগুলোর এবার চাওয়া কি? এসব নিয়ে আলোচনায় আজ রাজকাহন স্টুডিওতে আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান, আছেন বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান ও 12 দলীয় জোটের মুখপাত্র সাদাত হোসেন সেলিম এবং আছেন সিপিবির সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। আপনাদের তিনজনকেই আজকে রাজকাহনে স্বাগত জানাচ্ছি। শুরুটা করতে চাই রুহিন হোসেন প্রিন্স আপনাকে দিয়ে। দীর্ঘ আলোচনার পর ঐক্যমত্য কমিশন যখন রাজনৈতিক দলগুলোকে এক সিদ্ধান্তে আনতে সফল হচ্ছিল না, ঠিক তখনই তারা গত 28 অক্টোবর সুপারিশ জমা দিয়েছে সরকারের কাছ থেকে। সরকারকে বলা হয়েছে তারা যেন সিদ্ধান্ত নেয় এবং আজকে সরকারের পক্ষ থেকে বলা হলো যে রাজনৈতিক দলগুলোকে বিভিন্ন আলাপ সংলাপের মাধ্যমে এক সিদ্ধান্তে আসতে বলা হয়েছে। আমি জানতে চাচ্ছি, এই যে 8 মাস আলোচনায় যেখানে ঐক্য আসেনি, তারা এই সময় বেঁধে দিয়েছে 7 দিন অর্থাৎ 1 সপ্তাহ। 8 মাস আলোচনায় যেখানে ঐক্য আসতে পারেনি, এই যে 7 দিন সময় বেঁধে দেওয়া হয়েছে, এটা কি যথেষ্ট কিনা, কি মনে করছেন? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। বিশিষ্ট আলোচক সেলিম ভাই, আহমেদ আজম ভাইকে ধন্যবাদ এবং যারা শুনছেন তাদেরকে ধন্যবাদ এবং শুভেচ্ছা। না, আমি জিনিসটাকে খুব আমরা ঠিক যে সময় কথা বলছি এটা মনে রাখা দরকার। আমরা কিন্তু নির্বাচনী যাত্রার মধ্যে বলা যায় একেবারেই কি বলবো যে ঢুকেই পড়েছি অনেক দিন আগেই। কিন্তু আমরা বিশেষভাবে বলছিলাম যে 1 নভেম্বর থেকে কাউন্টডাউন সহ স্পেসিফিক দেখতে চাই। তা সুতরাং আমাদের কোন সময় আপনি প্রশ্নটা করছেন সেই কারণে আমি টাইমটা মনে করছি। এই একটা আরেকটা, আপনি যে শিরোনামগুলো আপনার এইখানে শুনলাম তাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং যথাযথ বক্তব্য আমি যেটা দেখলাম, সিইসি যেটা বলেছেন নির্বাচন এটা না হলে যে কথা বলেছেন, তাহলে এই যাত্রাটাই আমাদের কাছে প্রধান বিষয়। সুতরাং আমাদের হাতে কিন্তু অগাধ সময় নাই। এইটার উপরে ভিত্তি করেই আপনার কথায় পরিষ্কার করে বলে দিই। তাহলে কি করা, আমাদের হাতে তো যেহেতু বেশি সময় নাই, তো এই সময় আমরা কোন কাজটা প্রধান করব? নির্বাচনের কাজটাই প্রধান। আর এই যে বললেন 8 মাস ধরে যেটা হয় নাই, 7 দিনের যেটা বলার এটা সম্ভব কিনা। প্রথম কথা, এই যে 8 মাস ধরে যেটা হয়নি তার অন্যতম সংকট আমি একটাই বলি, অনেকগুলো বলা যায়, সেটা কি ছিল? কারণ আমরা তো একেবারে প্রত্যক্ষভাবে ছিলাম, ব্যক্তিগতভাবে আমিও ছিলাম দলের পক্ষ থেকে। সেটা হলো ঐক্যমত্য মানে কি, সেই ফয়সালাটা যেটা আমাদের প্রধান উপদেষ্টার সাথে আমাদের কথা হয়েছিল, উনি সাক্ষাৎকারেও বলেছিলেন, একাধিকবার মিডিয়াতে বলেছিলেন, সেইটা না মানা এই সংকট হয়েছে। যেটা কি, যতটুকুতে আমরা সবাই একমত হবো সেটাকে হবে ঐক্যমত্য। কিন্তু তার বাইরে যখন চাপাচাপি করলো, বিশেষ কোনো গোষ্ঠীর কথা চাপাই দেওয়ার চেষ্টা হলো, তখনই ঐক্যের নামে নানা সংকট সৃষ্টি হলো। আমি অনৈক্য শব্দটা সচেতনভাবে অ্যাভয়েড করলাম এখনো পর্যন্ত। তাহলে ওইটার কারণেই কিন্তু শেষে হয়নি। যতটুকু হলো দেখবেন সেইখানে নানা বিভেদের পরও শেষ সংকটটা তৈরি হলো কোথায়? সেটা হচ্ছে বাস্তবায়নের পদ্ধতিতে এমন কথা নিয়ে আসা হলো যা আসলে ঐক্যমত্য একেবারেই অসম্ভব। তাহলে লাস্ট ঐক্যমত্যের জায়গা কোনটা আছে আমাকে যদি বলেন, আবার আমি ফিরে যাই। এখনো পর্যন্ত আমাদের এই প্রধান উপদেষ্টা একটা সময় বলেছিলেন যে যতটুকু ঐক্য হয় হবে, না হলে কোন দলের কি অবস্থা আমি ওয়েবসাইটে জানাই দেবো, দেশবাসী জানবে। তাহলে ওই কাজটাই যদি উনি এখন করেন, ওনার সামনে এটাই প্রধান কাজ হওয়া উচিত। তো সেইটা না করে কদিন আগে দেখলাম
একজন উপদেষ্টা বললেন যে আমাদের প্রধান উপদেষ্টা এই ব্যবসায় ডিসিশন নেবেন, সেইটাও কোনো গণতান্ত্রিক হয় না। সেটা আমরা একাধিকবার বলেছিলাম যে এইরকম কথা বলে কিভাবে, তারা এক ব্যক্তির শাসন, এক দলীয় শাসন ভাঙতে চায়, এখন দেখি একজনের হাতেই আবার পাওয়ার তুলে দিচ্ছে। কিন্তু আজকেও যেটা বললেন এটা আমি জানি না কোন ধরনের আসলে কি সরকার আছে বা কোনভাবে এই কথাটা বলে যে রাজনৈতিক দলের, উনি আকাশের ঠিকানায় চিঠি লিখে দিলেন যে রাজনৈতিক দলগুলো 7 দিনের মধ্যে এরকমের একটা ডিসিশন দেবে। আমি জানি না এটার কোনো বাস্তব ভিত্তি আছে কিনা, এখানে অন্য 2 দলের শীর্ষ নেতারা আছেন, তারাই এই কথা বলতে পারেন, কিন্তু আমি এর কোনো বাস্তবসম্মত এটা দেখি না। বন্য দলে যেটা বলছে, আমি সময়ের বিবেচনায়, হ্যাঁ হাতে যদি অগাধ সময় থাকতো আমরা যে কোনো বিষয় নিয়ে আলোচনা করতে পারি, কোনো অসুবিধা নেই, সরকারও ভূমিকা পালন করতে পারে। কিন্তু আমার পরিষ্কার বক্তব্য হচ্ছে যে সময় আমরা দেখতে পাচ্ছি এখন এই আলোচনার করে কোনো সমাধানের কোনো সুযোগ নাই, কারণ যে বিষয়ে অতীতে আলোচনা করেছি সুযোগ থাকলে পরে করব, গণভোট এবং অন্যান্য বিষয় নিয়ে আমাদের পজিশনগুলো ক্লিয়ার করেছি, এখন এইটা নিয়ে আলোচনা করে কোনো সমাধান আছে বলে মনে করি না। সুতরাং সরকারের উচিত হবে নির্বাচন যথাযথভাবে করা, যাতে করে সংকট তৈরি না হয়। এই আলোচনা করতে যে নতুন সংকট হলে নির্বাচন পিছিয়ে যাবে, সেটা দেওয়া যাবে না। আরেকটা কাজ যেটা মনে রাখতে হবে যে আমাদের যতটুকু ঐক্যমত্য অলরেডি দেশবাসীর সামনে প্রকাশিত, কোন দল কোনটা করব, জনগণের সামনে আমরা অঙ্গীকার করেছি, নির্বাচনী মাঠে যে আমরা নির্বাচনী ইস্তেহার অঙ্গীকার করব, জনগণের কাছেই ছেড়ে দিতে হবে বিষয়গুলো। সেই চিন্তা থাকলেই আমি জটিলতা দেখি না, কিন্তু এর বাইরে যদি জটিলতা সৃষ্টি করার কারো উদ্দেশ্য থাকে তাহলে নতুন নতুন কথা তারাই আনবে। জি, রুহিন হোসেন প্লিজ আরেকটি বিষয় একটু আসতে চাই। জুলাই সনদ বিতর্ক নিয়ে বেশ কিছু বক্তব্য এসেছে রাজনৈতিক বিশ্লেষকদের পক্ষ থেকে। তারা বলছেন এই যে জুলাই সনদ নিয়ে বিতর্ক হচ্ছে, মতভেদ হচ্ছে বা রাজনৈতিক দলগুলোর মধ্যে যে বারবার মতের পার্থক্য ঘটছে, এগুলো আসলে আদর্শ কৌশল নাকি নতুন রাজনৈতিক জুয়া। তারা বলছেন যে একদিকে রয়েছে রাজনৈতিক প্রত্যয়, অন্যদিকে রয়েছে জনগণের মধ্যে নিজেদের অবস্থান নতুনভাবে যে প্রতিষ্ঠার কৌশল। আপনিও কি এই স্টেটমেন্টের সাথে কি একমত কিনা? মনে হচ্ছে কি আদর্শ নাকি নতুন কৌশল নাকি আসলে রাজনৈতিক জুয়া? না, এইখানে এই কথার আমার বিবেচনায়, কারণ আমরা তো এইবারে এই যে যারা কথা বললাম, আমরা পরস্পরকে দেখা জানার অনেক সুযোগ হয়েছে, যেটা সাধারণত হয় না। তাতে আমার দুইটা আমার বুঝ সেটা বলতে পারি। নাম্বার 1, কিছু কিছু দলের আদর্শের বিষয়, তার আদর্শিক কারণেই তারা তাদের কথা বলছে, বা তারা কতটুকু ক্ষমতায় গেলে না গেলে বাস্তবায়ন করতে পারবে সেই বিবেচনা থেকে বলছে। সেটা আমি আদর্শ হিসাবে বিবেচনা করতে চাই কিছু কিছু দলের, এবং সেটাই কিন্তু স্বাভাবিক, কারণ আমরা এতগুলো দল, যার যার এক এক দলের এক একটা আদর্শ, আমরা ক্ষমতা গেলে এক এক দল এক একটা আদর্শে আমরা রাষ্ট্রটাকে সাজাইতে চাবো এই। কিন্তু আমার কাছে কিছু কিছু দলের অ্যাপ্রোচ অ্যাটিটিউডে মনে হয় তারা আদর্শ বাদ দিয়ে তারা অনেক সময় জটিলতা তৈরি করার কাজটাই অনেক সময় করতে চাইছে, যার জন্যে আমরা এই সংকটের নিরসন দেখতে পাচ্ছি না। কিন্তু ভেরি সিম্পল, যদি ওইটুকু ভাবতাম যে আমাদের যার যার আদর্শ আছে এটাই থাকবে, যতটুকু ঐক্যমত্য হবে এটাই স্বাভাবিক, বাকিটা আমরা জনগণের ম্যান্ডেট নিয়ে করার চেষ্টা করব। সেইটা না করে নিজস্ব মত চাপিয়ে দেওয়ার জোরাজুরির পজিশন কেউ কেউ করছে, এটাই। কিন্তু সবাই এমনটি করছে তা না, আদর্শের কারণেও আছে। এই দুইটাই পদ বলে আমার কাছে মনে হয়। সাদাত হোসেন সেলিম যেমনটা জানাচ্ছিলাম, বলছিলাম রুহিন হোসেন প্রিন্সকে যে 8 মাস আলোচনা যেখানে ঐক্য আসেনি, সেখানে 7 দিন যে সময় বেঁধে দিল, এটা কি যথেষ্ট কিনা? আপনার কি মনে হয় যদি এই 7 দিনেই একটি সিদ্ধান্তে আসতে হয়, কোন কোন জায়গায় আসলে ছাড় দেওয়ার কোনো সুযোগ আছে কিনা, কি বলবেন? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার শ্রদ্ধেয় 2 জন সহ আলোচককে। আপনার এই যে ঐক্যমত্য কমিশন গঠিত হওয়ার পরে প্রথমে তারা আলাদা আলাদাভাবে প্রায় দলের সাথে আলোচনা করেছে, সেখান থেকে কিছুটা গ্রহণ করেছে, কিছুটা বর্জন করেছে, এবং সব মিলিয়ে তারা 20টি বিষয় নিয়ে আলোচনা করার জন্য জুন মাসের 2 তারিখ থেকে একটা সভা আহ্বান করা শুরু করেছে। সবার 2-3 দিন পরে আমাদের কাছে উপলব্ধি হচ্ছে যে তারা সঠিকভাবে তারা আপনার এই সমস্যাগুলোকে সমাধান করার ব্যাপারে কতটা আন্তরিক, অথবা সেখানে সব মিলিয়ে তাদের উদ্দেশ্য কী, সেগুলো নিয়ে আমাদের মনের মধ্যে একটা সন্দেহ জায়গা সৃষ্টি করেছে। আমরা প্রতিদিনই এসে বলতাম যে যে গতিতে আলোচনা চলছে, এই গতিতে আলোচনা চললে এটা আলোচনাটা সহসা কোনোভাবে সমাপ্ত হবে না। ধরুন আজকে একটা 1 নম্বর এজেন্ডা নিয়ে আলোচনা করলো, সেটা কোনো সমাধান হয় নাই। পরের দিন আমরা যখন গেলাম দেখলাম যে 1 নম্বরের জায়গায় 3 নম্বর এজেন্ডাটা নিয়ে আলোচনা শুরু করছে। তারা যদি 1 নম্বর এজেন্ডাটা নিয়েই আলোচনা পুনরায় শুরু করতো তাহলে এটা একটা সমাধান হতো। এইভাবে আলোচনা চলছিল। আমরা বারবার চাপ দিচ্ছি যে আপনারা যেভাবে আলোচনা চালাচ্ছেন যে এটা কিয়ামত পর্যন্ত আলোচনা চলবে, চললে এটা শেষ হবে না। তখন আলী রিয়াজ সাহেব আমার উপর বেশ ক্ষুব্ধ হলেন যে কিয়ামত পর্যন্ত আমরা কেউ বাঁচবো না, তার আগে আমরা এটা সমাধান করবো। কিন্তু আমরা বললাম যে না,
ঐক্যমত্য কমিশনের এই ভূমিকাতে আমরা হতাশা ব্যক্ত করছি। এখন দেখুন, আমি অনেকদিন আমি বললাম যে প্রয়োজনে আমরা সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত আলোচনা করতে রাজি আছি, কিন্তু ওনারা 2 দিন আলোচনা করে 3 দিন আলোচনাটাকে বন্ধ রাখেন এবং নিত্য নতুন বা মানে আলোচনার বিষয়বস্তুকে পরিবর্তন করে নিয়ে আসেন। আমি আপনার একটা কথা বলছি যে ধরেন আপনার রাষ্ট্রপতির ক্ষমতা আমরা জানি, রাষ্ট্রপতির ক্ষমতা বলা হয় যে কবর জিয়ারত করা ছাড়া রাষ্ট্রপতির ক্ষমতা নাই। হঠাৎ করে ঐক্যমত্য কমিশন রাষ্ট্রপতিকে আপনার এমন 10টি ক্ষমতা দেওয়ার উদ্যোগ নিয়েছে যেখানে প্রধানমন্ত্রী ঠুটুরে জগন্নাথে পরিণত হবে এবং রাষ্ট্রপতি ফ্র্যাঙ্কেনস্টাইনে পরিণত হবে। আমরা তখন বললাম যে এটা তো রাষ্ট্রপতিকে এই ধরনের ক্ষমতা দিলে বঙ্গভবন তো কাশিমবাজার কুঠিতে পরিণত হবে, আপনারা বলা নেই কোয়া নেই, হঠাৎ করে আপনারা এইভাবে করলেন। তো আমরা তখন বললাম যে ঠিক আছে, রাষ্ট্রপতিকে এই 4টা ক্ষমতা দেওয়া যেতে পারে, 4টা বিষয়ে। ওনারা আমাদেরকে বসিয়ে রেখে মানে নিজের আলাপ আলোচনা করে বললেন যে এই 6টি বিষয়ের রাষ্ট্রপতিকে ক্ষমতা দেওয়া হলো। আমরা বললাম যে এটার সাথে আমরা একমত না। এখন এইভাবে আলোচনা চলতেছিল এবং এক পর্যায়ে জুলাইয়ের 31 তারিখে রাত 10টা পর্যন্ত ওনারা গিলোটিন পদ্ধতিতে চলে গেলেন যে আপনারা এক নম্বরে কারা কারা হ্যাঁ আছে বলেন, কারা কারা না আছে বলেন, নোট অফ ডিসেন্ট। এইভাবে করে রাত 10টা বাজে এই জিনিসটা সমাধান করলো উইথ নোট অফ ডিসেন্ট। কিন্তু যদি তারা সেই সময় চিন্তা করতেন যে না ঠিক আছে আমরা একটু রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করি, তাইলে নোট অফ ডিসেন্টের পরিমাণটা কমিয়ে আনতে পারে কিনা। উদাহরণস্বরূপ আমি বলতে পারি যে রাষ্ট্রপতির ক্ষমতা নিয়ে যেটা 4টা বিষয় আমরা একমত হলাম, তারা 6টা বিষয় চাপিয়ে দিল। কিন্তু যদি আমরা আলোচনা করতাম তাহলে দেখা গেলো যে আমরা 5টা বিষয় মানতাম, তাইলে আর ওই নোট অফ ডিসেন্ট হতো না। এইখানে তারা তাদের নিবদ্ধিতার পরিচয় দিয়েছে, দীর্ঘসূত্রিতার পরিচয় দিয়েছে এবং একটা অনৈক্যের বীজ বপন করেছে। সর্বশেষ যেটা বাস্তবায়ন পদ্ধতি নিয়ে আমরা আলাপ আলোচনার মধ্যে দিয়ে সিদ্ধান্ত নিয়েছি যে গণভোট যদি করতে হয় তাহলে গণভোটটা করতে হবে নির্বাচনের দিন একই দিনে, এর আগে গণভোট করা যাবে না। 2টো রাজনৈতিক দল বললো যে গণভোট আগে চাই। একটা বললো যে জামাতে ইসলাম, তার যেমন কোনো যুক্তি দেখাতে পারে না। আর একটা ইসলামী আন্দোলন বাংলাদেশ বললো যে একদিনে 2টো ব্যালটে কীভাবে নির্বাচন হবে। তখন আমরা এটার উত্তর দিলাম যে একদিনে তো বাংলাদেশে 3টা ব্যালটও আমরা নির্বাচন হয়। যদি আপনাকে আমি বলছি সেই ক্ষেত্রে আপনার প্রায় 30টি রাজনৈতিক দলের মধ্যে 2টি রাজনৈতিক দল ছাড়া 28টি রাজনৈতিক দল একমত হয়েছে যে সংসদ নির্বাচনের দিন আপনার গণভোট হবে। তাইলে এই যে ঐক্যমত্য কমিশন তারা প্রস্তাবনা দিল যে আগে অথবা একই দিন, তাহলে আগে শব্দটা 2টা রাজনৈতিক দলের কারণে আগে শব্দটা এনে রাজনৈতিক অঙ্গনে একটা কুতর্কের সৃষ্টি করাটা এটার জন্য সম্পূর্ণভাবে দায়ী ঐক্যমত্য কমিশন। এবং ঐক্যমত্য কমিশন জাতির সাথে প্রতারণা করেছে, 1 নম্বর। 2 নম্বর কথা হলো যে আমরা এই ঐক্যমত্য কমিশনের মিটিংয়ের আগে, সর্বশেষ মিটিংয়ের আগে আমরা ভিন্নভাবে বিভিন্ন রাজনৈতিক দলগুলো আলোচনায় বসেছিলাম যে আমাদের মধ্যে কমিয়ে আনা যায় কিনা। এই ঐক্যমত্য কমিশনের ভূমিকা নিয়ে আপনি যে প্রশ্নটি তুলেছেন এই প্রশ্নে আসবো, আপনার কাছে আসবো। তার আগে একটু অ্যাডভোকেট আহমেদ আজম খান আপনার কাছে আসতে চাই। জুলাই সনদ গণভোট নিয়ে সংলাপ চায় জামায়াত সহ ধর্মভিত্তিক 8টি দল এবং তারা ডক্টর ইউনূসকে রেফারির ভূমিকায় চায়। এবং কিছুদিন আগে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছিলেন রেফারি গোল দিয়ে দিয়েছে। সেই প্রসঙ্গকে ধরে একটু জানতে চাই, আপনারাও কি বা আপনার দলের পক্ষ থেকেও কি যদি বলা হয় তাহলে কি আপনারাও কি ডক্টর ইউনূসকে রেফারি হিসেবে চান কিনা? ধন্যবাদ আপনাকে। দেখুন, 5ই অগাস্টের পর এই যে 6টি সংস্কার কমিশন গঠিত হলো এবং তারপরে যে ঐক্যমত্য কমিশন গঠিত হলো, এই ঐক্যমত্য কমিশনে যে রাজনৈতিক দলগুলো, বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল 30টি রাজনৈতিক দল, তারা কিন্তু ঐক্যমত্য কমিশনকে সার্বিক সহযোগিতা করেছে। দিনের পর দিন, মাসের পর মাস তারা বৈঠকে বসেছে, সেখানে অনেক সিদ্ধান্ত হয়েছে। সকল সিদ্ধান্তে একমত হলে তো বাংলাদেশে একটি রাজনৈতিক দলই থাকতো, সকল সিদ্ধান্তে তো রাজনৈতিক দলগুলো একমত হবে না, এটাই তো গণতন্ত্রের সৌন্দর্য। এবং সেখানে বিএনপিও অনেকগুলো বিষয়ে একমত হলেও কিছু কিছু বিষয়ে একমত না হবার কারণে তারা নোট অফ ডিসেন্ট দিয়েছে। সেই ক্ষেত্রে কিন্তু প্রধান উপদেষ্টা বলেছেন, যেটা প্রিন্স বলেছে, যে যদি যারা যে বিষয়ে ঐক্যমত্য হবে না সেটা জনগণের উপরে ছেড়ে দেব, আর যে বিষয়ে ঐক্যমত্য হবে সে বিষয়ে আমরা জুলাই সনদে নিয়ে আসব। তাই কিন্তু হয়েছে। কিন্তু সবশেষে দেখা গেল যে জুলাই সনদে সেই নোট অফ ডিসেন্টের বিষয়টাকে ইগনোর করা হলো। এরপরে দেখা গেল যে কতিপয় রাজনৈতিক দল তারা জুলাই সনদ আগে বাস্তবায়ন করতে হবে, পরে নির্বাচনের প্রশ্ন। আবার এটাও বলা হলো যে নির্বাচন এখন যদি নাও হয়, এই কথাটা কেন আসলো? নির্বাচনের
মোটামুটি মাস ঠিক, দিনক্ষণ কাছাকাছি ঠিক, নির্বাচন কমিশন সক্রিয়, সরকার সক্রিয়। এই মুহূর্তে বিশেষ একটি রাজনৈতিক দল এই কথাটা কি করে বলে যে যদি নির্বাচন নাও হয়, এই কথাটা কিন্তু আমি খুব সিগনিফিক্যান্ট মনে করি, তাহলেও গণভোট হতে হবে। তার মানে নির্বাচন হোক চাই না হোক, গণতন্ত্র ফিরে আসুক চাই না আসুক, গণভোট হতে হবে। কিসের জন্যে? এই জিনিসগুলোকে আমি খুব জটিল মনে করছি এবং এত দিন আলাপ আলোচনার মধ্য দিয়ে একমত না হতে পারাটাও আমি মনে করি যে গণতন্ত্রে একমত হবে এরকমও কোনো কথা নেই। কিন্তু এই যে এক সপ্তাহের সময় ডক্টর আসিফ নজরুল আজকে দিলেন সরকারের পক্ষ থেকে, আমরা তো মাসের পর মাস আলোচনা করেছি সকল রাজনৈতিক দল। এখন এক সপ্তাহের সময় না দিলে সরকারি সিদ্ধান্ত নেবে। সরকার এখনই সিদ্ধান্ত নেক না কেন যে কী সিদ্ধান্ত নেবে। এক সপ্তাহের সময় দিয়ে আমাদেরকে কি ওনারা বোঝাতে চান? আমরা এই এক সপ্তাহের মধ্যে কোন রাজনৈতিক দল কিভাবে আলোচনায় বসবে? রেফারির ভূমিকায় ডক্টর ইউনূস থাকবেন। রেফারির ভূমিকায় তো তাকে আমরা 5ই অগাস্টের পরে দিয়েছি এবং রেফারির ভূমিকায় থেকেই তো ঐকমত্য কমিশনে আমরা আলোচনা করেছি। নতুন করে রেফারির ভূমিকায় দেওয়ার কি আছে জানি না। কাজেই আমি মনে করি বেশ কিছু গণমাধ্যম সূত্রে জানা গেছে একাধিক উপদেষ্টা বলেছেন টেকসই সংস্কার এবং সংবিধান সুরক্ষার জন্য পিআর পদ্ধতিতে উচ্চকক্ষে গঠন প্রধান উপদেষ্টার আগ্রহ রয়েছে। নোট অফ ডিসেন্ট রেখে গণভোট করা সমীচীন হবে না। এই দুটি বিষয় সুরাহা করতে পারলেই সনদের বাস্তবায়ন যে রাজনৈতিক উত্তেজনা চলছে তা মিটে যাবে। এই যে একাধিক উপদেষ্টার বরাদ দিয়ে এইসব আসলে জানানো হয়েছে, আপনার কি মনে হয় এখানে জামায়াত এবং এনসিপির দাবিকে কি প্রাধান্য দেওয়া হয়েছে কিনা, এই ইঙ্গিত দিচ্ছে কিনা? এই প্রশ্নে একটু আসবো, একটি বিরতি নিয়ে ফিরছি। জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহন থেকে এই পর্যায়ে নিচ্ছে একটি বিরতির সঙ্গেই থাকুন। আমন্ত্রণ আরও একবার জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহনে। অ্যাডভোকেট আহমেদ আজম খান, যেমনটা বিরতির আগে আপনাকে জানাচ্ছিলাম, সংবাদ মাধ্যমের সূত্র থেকে জানা গেছে একাধিক উপদেষ্টা জানান টেকসই সংস্কার এবং সংবিধান সুরক্ষার জন্য পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠনে প্রধান উপদেষ্টার আগ্রহ রয়েছেন এবং তিনি বলেছেন নোট অফ ডিসেন্ট রেখে গণভোট করা সমীচীন হবে না। এই দুটি বিষয় সুরাহা করতে পারলেই তখন এই যে রাজনৈতিক যে উত্তেজনা এখন রয়েছে তা মিটে যাবে। এই যে কথাটা আসলে আসছে গণমাধ্যমের সূত্র থেকে, জামায়াত এবং এনসিপি তো নোট অফ ডিসেন্ট না রাখার পক্ষে, আপনার কি মনে হয় তাদের দাবিকে কি প্রাধান্য দেওয়া হচ্ছে কিনা? এটা তো আপনার প্রশ্নে স্পষ্ট। আর বিষয়টা হলো যে এখানে প্রধান উপদেষ্টা কি পছন্দ করছেন বা কি চাইছেন এটা কিন্তু মুখ্য বিষয় নয়। ঐকমত্য কমিশনের রাজনৈতিক দলগুলো কোন বিষয়গুলোতে ঐকমত্যে আসে আর কোন বিষয়গুলো আসে না এবং নোট অফ ডিসেন্ট দেয়া থাকে, সেটাই মুখ্য বিষয়। তাহলে ওভাবেই যাবে, জনগণ সিদ্ধান্ত নেবে। আচ্ছা, আপনি একটা জিনিস বলুন তো, এই যে শ্রীলঙ্কায় যে গণঅভ্যুত্থান হলো, তারপরে স্বাভাবিকভাবে একটা নির্বাচন হলো, সেখানে একটা চমৎকার পরিবেশ এবং অর্থনীতি ফিরে আসছে না। সেখানে তো আমাদের মতো এই জটিলতাগুলো নেই। দেখুন তো নেপালে যে গণঅভ্যুত্থানটা এই অল্প দিন আগে হয়ে গেল, ক্ষমতায় গিয়েই বললেন 90 দিনের মধ্যে নির্বাচন। সেখানে তো এই জটিলতাগুলো নেই। সিদ্ধান্ত গ্রহণের জন্যে ভোটারদের উপরে ছেড়ে দেওয়া হয়েছে। এখানে এত কিছু করবার পরেও রাজনৈতিক দলগুলো এত ধৈর্যের সাথে এই সমস্ত কিছু করবার পরেও ঐকমত্য কমিশন শেষে যে কাজটি করলো এটা জাতিকে হতাশ করেছে। আবার এখন এই যে উপদেষ্টা বৃন্দ যারা এইগুলো বলছেন তারাও জাতিকে হতাশ করছেন। আমি উদ্দেশ্যটা বুঝতে পারছি না আসলে। বাংলাদেশের মানুষ খুব ধোঁয়াশার মধ্যে আছে। এই যে সিইসি যে কথাটা বলছেন, এই কথাটা কিন্তু অনেকের মধ্যেই দাগ কেটেছে যে নির্বাচন হবে না দেশ অন্য কোনো পথে যাবে। নির্বাচন হবে মানেই দেশটা কি গণতন্ত্রের পথে যাবে, আর নির্বাচন না হলে দেশ কোন পথে যাবে? তাহলে যারা এই জটিলতাগুলো তৈরি করছে তারা কি গণতন্ত্রের পথে যাওয়ার অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে কিনা, এবং প্রধান উপদেষ্টার নাম বলে তার নামটা ব্যবহার করে আরও পরিস্থিতিকে জটিল করছে কিনা, এটা কিন্তু আমাদের ভাবতে হবে। আমরা পরিষ্কার বলতে চাই যে জনগণের উপরে ছেড়ে দেন। দেশ কিন্তু এখন নির্বাচনমুখী হয়ে গেছে। আজকে বিএনপি 237 আসনে নমিনেশন ডিক্লেয়ার করে ফেলেছে এবং জামায়াত আজ থেকে 6 মাস আগে 300 আসনে নমিনেশন ডিক্লেয়ার করে ফেলেছে।
আসলে যারা নির্বাচন করবেন 300 আসনেই কিন্তু প্রার্থীরা মাঠে কাজ করছেন গত 6 মাস যাবতী। যদিও বিএনপি নমিনেশন আজকে ডিক্লেয়ার করেছে, কিন্তু প্রার্থীরা কিন্তু সম্ভাব্য প্রার্থী, একাধিক প্রার্থী বিএনপির, তারা কিন্তু 5ই আগস্টের পর থেকেই মাঠে। অর্থাৎ এখন দেশ নির্বাচনমুখী। এই জটিলতাগুলো তৈরি করে নির্বাচনকে প্রলম্বিত করবার চেষ্টা যারা করছে, আসলে তারা গণতন্ত্রকেই ফেরাতে প্রলম্বিত করবার চেষ্টা করছে এবং তারা দেশের অর্থনীতি, দেশের সমৃদ্ধিকেই তারা প্রলম্বিত করবার চেষ্টা করছে। এতে ভালো হবে না, তাদের ভালো হবে, কিন্তু দেশ মারাত্মক রকমের ক্ষতিগ্রস্ত হবে এবং হুমকির মুখে পড়বে বলে আমি মনে করি। একটু আসতে চাই সাদাত হোসেন সেলিম আপনার কাছে। এই ঐক্যমত্য কমিশনের মেয়াদ শেষ হয়েছে গত 31শে অক্টোবর এবং বেশ কিছু জায়গা থেকে কিংবা রাজনৈতিক বিশ্লেষকরা নানাভাবে প্রশ্ন তুলেছেন ঐক্য স্থাপনে আসলে কতটা সক্ষম হলো ঐক্যমত্য কমিশন। বেশ কিছু বক্তব্য এখানে উঠে এসেছে, বলা হয়েছে জটিলতায় কমিশনের সুপারিশ, নোট অফ ডিসেন্ট নিয়ে বিতর্ক, গণভোটের ক্ষণ নিয়ে পাল্টাপাল্টি, সনদ সইয়ের পর বেড়েছে বিভক্তি, আরও নানা বিষয় এখানে উঠে এসেছে। একটু জানতে চাই, মেয়াদ শেষ, তার মানে তো যে লক্ষ্য নিয়ে আসলে তাদেরকে গঠন করা হয়েছিল, গঠিত হয়েছিল, যে সেই লক্ষ্য কি পূরণ হয়েছে কিনা বা কি কমতি আছে? না, আমার মনে হয় সেই লক্ষ্যটি মানে পূরণ করতে তারা ব্যর্থ হয়েছেন। আমরা যখন প্রথম আলোচনায় বসি তখন প্রথম কয়েকদিন আমাদের মধ্যে একটা অস্বস্তি ছিল, কারণ বেশ কিছু অপ্রাসঙ্গিক রাজনৈতিক দল সেখানে অংশগ্রহণ করেছে যারা আন্দোলন সংগ্রামের সাথে মোটেই জড়িত ছিল না। আমরা বৃহত্তর ঐক্যের স্বার্থে বিষয়টাকে মেনে নিয়েছি। এমন এমন অপ্রাসঙ্গিক রাজনৈতিক দল সেখানে ছিল যারা তেমনভাবে আপনার কোথাও তাদের কোনো আপনার কার্যকলাপ আমরা বিগত 15 বছর চোখে দেখিনি। তারপর আমরা আপনার ঐক্যমত্য কমিশনের যে উপস্থাপিত বিষয়গুলো নিয়ে আমরা আলাপ আলোচনা করেছি। ঐক্যমত্য কমিশন এখানে ব্যর্থ হয়েছে। আমি আপনাকে সর্বশেষ যে উদাহরণটা দিই সেটা হলো যে 28টি রাজনৈতিক দল বলেছে আপনার নির্বাচন এবং গণভোট একই দিনে হতে পারে বা হতে হবে, আর সেখানে 2টি দল বলেছে যে না আমরা ভিন্ন দিবসে চাই। তো ওনারা কিন্তু ওই 2টি দলকেও এন্ডোর্স করেছেন। ইচ্ছা করলে কিন্তু ওনারা বলতে পারতেন যে আপনার জাতির বৃহত্তর স্বার্থে অথবা রাজনৈতিক দলের অধিকাংশের ঐক্যমত্যের ভিত্তিতে আপনার গণভোটটা সংসদ নির্বাচন একই দিন হতে পারত। ওনারা কিন্তু এটা করেন নাই, না করে একটা রাজনৈতিক অঙ্গনে একটা বিতর্কের সৃষ্টি করে দিয়ে গেছেন। এছাড়া অন্যান্য যে বিষয়গুলো আছে আমরা মনে করি যে হ্যাঁ, এই যে 20টা বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি তার মধ্যে অনেকগুলো ব্যাপার আছে, যেমন প্রধান বিচারপতি নিয়োগ, রাষ্ট্রপতির ক্ষমা প্রার্থনা, তারপরে আপনার তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা, তারপরে অন্যান্য বিষয়গুলো নিয়ে আমরা আলাপ আলোচনা করেছি। এখানে প্রধান উপদেষ্টা জুন মাসের 2 তারিখে আমাদের সাথে যখন আলোচনা বসছেন তার কয়েকদিন আগে তিনি জাপান গিয়ে বলেছেন যে একটি রাজনৈতিক দল ছাড়া আর কেউ কিন্তু নির্বাচন চায় না। আমরা সেদিন কিন্তু 30টি রাজনৈতিক দলের মধ্যে 28টি রাজনৈতিক দলে কিন্তু ডিসেম্বরের আগে নির্বাচন চেয়েছি। এখানে প্রিন্স ভাই উপস্থিত আছেন, উনি সাক্ষী। 28টি রাজনৈতিক দল আমরা ডিসেম্বরের আগে নির্বাচন চেয়েছি, কিন্তু মানে প্রধান উপদেষ্টা সেদিকে কান দেন নেই। এছাড়া আমরা একদিন দেখলাম যে আমাদেরকে বসিয়ে রেখে দুপুরে লাঞ্চের পরে ওনারা 2-3 ঘন্টার জন্য উধাও হয়ে গেলেন। উদয় হয়ে আসার পরে ওনারা 2-3টার প্রস্তাব দিলেন, যে প্রস্তাবগুলো আমরা একটু কিছুটা হতচকিত হয়েছি। এতে করে বোঝা যাচ্ছে যে ওনারা কোনো জায়গা থেকে একটা ওহি নিয়ে এসছেন। সব মিলিয়ে ওনারা এই জিনিসগুলোকে আপনারা সঠিকভাবে মূল্যায়ন করতে পারেন নাই এবং জাতির সামনে একটা সঠিক নজির স্থাপন করতে পারেন নাই। প্রধান উপদেষ্টা বলেছেন যে ঐক্যমত্য মানে কি, মানে তো এটা তো বাকশাল না যে আপনার সকল কিছুকে আমরা হাঁ বলিব, এরকম কোনো কিছু না। আমরা যতটুকুর মধ্যে হাঁ বলবো, প্রধান উপদেষ্টা বলেছেন যতটুকুর মধ্যে ঐক্যমত্য হবে আমরা ততটুকু নিয়ে আগাবো এবং আমরা প্রত্যেকের বক্তব্য আমরা ওয়েবসাইটে দিয়ে দেবো, তাতে করে জাতি জানবে যে এখানে কে কি বলেছেন। সেটাতে ঠিক আছে, আমরা একমত। কিন্তু এখানে বা রাজনৈতিক দল হিসাবে বিএনপিকে কটাক্ষ করা, বিএনপি সংস্কার চায় না এবং বিএনপি আগামীতে আর মানে ক্ষমতায় গেলে স্বৈরাচার হবে, সুতরাং বিএনপির হাত পা বেঁধে কীভাবে রাষ্ট্র পরিচালনা করার দায়িত্বটা দেওয়া যায় সেই ব্যাপারে কয়েকটি রাজনৈতিক দল একদম অত্যন্ত সরব ছিল। সুতরাং আমি বলতে পারি যে ঐক্যমত্য কমিশন আমাদের সময়টা নষ্ট করেছেন, জাতির সময়টা নষ্ট করেছেন, জাতির অর্থটা ব্যয় করেছেন, সঠিকভাবে তারা তাদের দায়িত্ব পালন না করেই তারা উদয় হয়ে গেছেন। এখন যেটা বলছেন আলটিমেটাম দিচ্ছেন যে 7 দিনের মধ্যে রাজনৈতিক দলগুলো, এখানে আমরা তো যেইটা গত 15-20 বছর অথবা 50 বছরে হয় নাই সেই কাজটা ঐক্যমত্য কমিশনে হয়েছে। পরস্পর বিরোধী রাজনৈতিক দলগুলো মিলে এক আলোচনার টেবিলে বসে আমরা দিনের পর দিন আলোচনা করেছি ঐক্যমত্য কমিশনের ডাকে। এখন কার ডাকে কে এসে সবাই আলোচনা করবে,
কার্ডটা জামাত ইসলামের সাথে তো একই সিপিবি গত প্রসঙ্গে 50 বছর রুহিন আলোচনা হোসেন বসে প্রিন্স, নাই। আপনার কাছে যেতে চাই রুহিন হোসেন প্রিন্স, একই প্রসঙ্গে একটু আসতে চাই। আপনারাও তো আসলে আলোচনায় বসেছিলেন, দীর্ঘদিনের আলোচনা, এরপর সুপারিশ জমা, তারপরেও আসলে সমাধান হয়নি। অনেকে এই যে পুরো প্রসেসটাকে এটাকে কঠিন বলছেন, জটিল বলছেন। আপনিও কি এই প্রসেসটাকে কঠিন কিংবা জটিল বলবেন এই পদ্ধতিকে, নাকি এভাবে না এগিয়ে আসলে অন্যভাবেও আগানো যেত কিনা, আপনি কি মনে করছেন? না, এখন এটা আপনি যেটা বলেন এটা অনেক বড় ধাগের আলোচনা, সময় নেই জানি, আমি ছোট করে যদি বলি। প্রথম কথা দেখেন, এইটা যেহেতু ওনারা কতগুলো কমিশন করেছিলেন, তার মধ্যে চুজ করে যে আমরা এই 20টা পয়েন্টে আলোচনা করব। যদিও আমাদের দিক থেকে আমরা শুরুতে এটা বলেছিলাম, যেমন ধরেন একটা বৈষম্যহীন সমাজের কথা, সেটা নিয়ে আলোচনা নেই, কর্মসংস্থান নিয়ে নেই, কৃষি নিয়ে নেই, শিল্প নিয়ে নেই, শিক্ষা নিয়ে নেই, এই সংকটগুলো কিন্তু ছিল। তারপরেও আমরা ওইটুকু ঐক্যমত্য হয়েছিলাম যে ঠিক আছে, আমরা জটিলতা এড়ানোর জন্য যদি কোনো পয়েন্টে আলোচনায় আমাদের ঐক্যমত্য হওয়া যায়, অসুবিধা নেই। কিন্তু আমি এই কথা বলি যে ওনারা শুরুতেই যে কথাগুলো, সাদাত হোসেন সেলিম কতগুলো যে তথ্য উত্থাপন করে উনি যথার্থ বলেছেন, আমি এটা নিজেও সাক্ষ্য দিচ্ছি, যেহেতু একসাথে আমরা ছিলাম। এইখানে ওনারা বিশেষ কোনো ব্যক্তি, বিশেষ কোনো গোষ্ঠী তাদের এজেন্ডাটাকে কোনো না কোনোভাবে বাস্তবায়নের প্রচেষ্টা নিয়েছিল বলেই জটিলতা তৈরি হয়েছে। তাই না হলে আমরা আলাপ আলোচনায় যতটুকু ঐক্যমত্য হয়েছিলাম সেইটুকু ধরে আগালে কিন্তু এই জটিলতা থাকতো না। এবং শেষেও দেখেন যে জটিলতা লাস্টে তারা তৈরি করে গেলেন, যা কখনো আলোচনাই হয় নাই। ওই যে এটা কি সংবিধান সংস্কার পরিষদ করবে, অন্য যে বিষয়গুলো, সেটা আলোচনাই হয় নাই। প্রথমে জুলাই মাসে তারা আমাদেরকে একটা কাগজ দিল, সেইখানে কিন্তু প্রায় আমরা একমত হয়ে গেলাম, ওনাদেরই লেখা, যে এই যে আলোচনাগুলো আমরা করছি সংবিধান সংস্কারের সাথে যেগুলো জড়িত, এইটা নেক্সট পার্লামেন্ট 2 বছরের মধ্যে করবে, এটা কিন্তু তাদেরই রাইট আপ ছিল। তারপরে এসে সেখান থেকে পাল্টায় নতুন প্রস্তাব দিল, সেইটা নিয়েও যখন জটিলতা হলো, যাওয়ার সময় এমন প্রস্তাব দিল, যাওয়ার সময় বলতে আমি বলছি টাইম শেষ হওয়ার আগে 31 আগে এমন প্রস্তাব দিল, তাতে পুরোটা জগা খিচুড়ি বাধাই দিয়ে চলে গেল। কিন্তু আমি কথাটাকে এইভাবে নিতে চাই যে আমরা যারা বসেছিলাম, আমাদের যতটুকু অগ্রগতি জাতির সামনে আমরা অঙ্গীকার ঘোষণা করেছি, আমরা দায়বদ্ধ জাতির সামনে। এইখানে ধরেন প্রধান উপদেষ্টা উনি ব্যক্তি চাইতে পারেন, তো ওনারও 1 ভোট, আপনারও 1 ভোট, অন্যরা আমারও 1 ভোট। তা উনি তো, এটা তো রাজতন্ত্র না যে ওনার কথা আমাদের মানতে হবে, ওনার কথা শুনতে পারি, আমাদের কথাও মানতে হবে এমন না, আমার কথা শুনতে পারেন, পরে আমরা অধিকাংশ লোক যা মনে করব সেইভাবে করতে হবে। এখন ওই যে পরিষদের মানে ঐক্যমত্য কমিশনের যারা ছিলেন তারা অনেকে অনেক কিছু মনে করতেন, তা সেইটা তো আমরা গ্রহণ করব না। এবং এইটা কিন্তু গত বছর 5ই অক্টোবর 24 সালে ডক্টর মোহাম্মদ ইউনূসের সামনে আমরা বাম জোটের পক্ষ থেকে পরিষ্কার বলেছিলাম যে সংবিধান নিয়ে যে জটিলতা, আপনি এমন লোককে কেন নিয়োগ দিলেন যিনি সংবিধান পুনর্লিখন করতে চায়, নতুন সংবিধান করতে চায়, কিন্তু আপনি নাম দিয়েছেন সংবিধান সংস্কার কমিটি। তখনও কিন্তু আমাদের সামনে বাম জোটের সামনে উনি বলেছিলেন যে এটা নিয়ে আপনাদের এত চিন্তার কিছু নাই, উনি ওনার কথা বলুক, আপনারা আপনাদের কথা বলেন, যতটুকু একমত হব ততটুকু আমরা গ্রহণ করব। তা আমি দেখি যে এই ঐক্যমত্য কমিশন, তাদের সামনে যে সুযোগ ছিল, যদি তাদের ডেমোক্রেটিক অ্যাটিটিউড থাকতো, সেইটা না থাকার কারণে, কতকগুলো মত চাপিয়ে দেওয়ার কারণে তাদের কোনো ব্যক্তি বা গোষ্ঠীর এই জটিলতাটা তৈরি করেছে। কিন্তু আমি মনে করি সেই সমাধান জনগণের হাতে ছেড়ে দেওয়া উচিত। এইটা নিয়ে আর নতুন করে আলোচনা করলে আমরা কোনো সমাধানে যেতে পারবো না, বরঞ্চ আমাদের নির্বাচন সংকটে পড়বে, সেইটা কোনোভাবে বাংলাদেশে করতে দেওয়া হবে না। জি, আমরাও সেটা চাই না। একটি বিরতি নিয়ে ফিরছি, আবার আলোচনা ফিরবো। জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহন থেকে এই পর্যায়ে আবারও বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আমন্ত্রণ আরও একবার জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহনে। রুহিন হোসেন প্রিন্স, আপনাকে দিয়ে এবারে শুরু করতে চাই। আজকে নবীন প্রবীণ মিলিয়ে বিএনপি 237টি আসনে সম্ভাব্য প্রার্থী ঘোষণা করেছে, যেখানে প্রথমবারের মতো ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পাশাপাশি দলের চেয়ারপারসন খালেদা জিয়া এবার 3টি আসনে প্রার্থী হতে যাচ্ছেন, যার 2টিতে তিনি আগেও নির্বাচিত হয়েছেন। তার সঙ্গে নতুন এলাকা হিসেবে নিজের জন্মস্থানকে বেছে নিয়েছেন। সম্ভাব্য এই প্রার্থী তালিকাকে কিভাবে দেখছেন? না, আমি এটা ধন্যবাদ জানাই আপনাকে। আমি জিনিসটাকে যেভাবে বলতে চাই, প্রথমত এটা হচ্ছে বিএনপি তার মূল্যায়নটা করুক, তার কিভাবে প্রার্থী দিয়েছে না দিয়েছে, জোটের জন্যে, তাদের জোট, আমরা তো তাদের সাথে ওই জোটে নাই, সুতরাং এটা তাদের বিষয়ে হোক। কিন্তু আমি এই যে কি বলে নির্বাচনী প্রার্থীকে সামনে আনাকে দেখছি পজিটিভভাবে, এই কারণ নির্বাচন নিয়ে জটিলতাটা অনেকে করতে চাইছে। আমরা কিন্তু এই নভেম্বর মাস শুরু হওয়ার আগে একাধিকবার বলেছি 1 তারিখ থেকে, কারণ ইতিমধ্যে দেখবেন একদিন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব তিনি অনেককে নিয়ে বসে তিনি বলতে চাইলেন যে 15ই নভেম্বরের মধ্যে আমি নির্বাচনের প্রস্তুতি জানতে চাই।
আর আমাদের নির্বাচন কমিশন বলেছে ফার্স্ট উইকে ডিসেম্বরে তারা ঘোষণা করবে। আমরা কিন্তু তখন থেকে বলে আসছি যে 1 নভেম্বর থেকে আমরা কাউন্টডাউন দেখতে চাই, মানে মানুষের মধ্যে একটা নির্বাচনী আমেজ নিয়ে আসা দেখতে চাই। এবং সেই আমেজটা নিতে গেলে তারা যেমন কাউন্টডাউন করবে, আমাদেরও কার্যকরী দরকার। যেমন ধরুন আমাদের কমিউনিস্ট পার্টি এবং বাম জোটের সম্ভাব্য প্রার্থী আমরা ঘোষণা করিনি, কিন্তু আমরা মাঠে আছি, হয়তো প্রচার প্রপাগান্ডার কারণে অনেকে জানতে পারে না। তা সেই জায়গায় বিএনপির মতো এই ধরনের একটা দল, তাদের আজকে এই প্রার্থী ঘোষণার মধ্য দিয়ে যে নির্বাচনী ময়দানে সবাইকে সক্রিয় হওয়ার যে কাজটা করলো, এটাকে আমি পজিটিভ হিসাবে দেখি। এবং আমি মনে করি যে আমাদের সবার, এটা যেমন সরকারের কথা, নির্বাচন কমিশনের কথা বললাম, আমরা যারা গণতন্ত্রের পথে হাঁটার জন্যে একটা সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য নির্বাচন এবং তার জন্য প্রয়োজনীয় সংস্কার চাই, যেটা এখনো পর্যন্ত নির্বাচন কমিশন কিন্তু সম্পন্ন করতে পারেনি। বিশেষ করে আমি বলবো টাকার খেলা বন্ধ করা, পেশি শক্তি বন্ধ করা, ভয়ের পরিবেশ বন্ধ করা, সাম্প্রদায়িক প্রচারণা বন্ধ করা। আপনি তো সাম্প্রদায়িক প্রচারণা থাকলে তো আপনি নির্বাচনে কোনো সুযোগ আপনি করতে পারবেন না। আর অবশ্যই নির্বাচন কমিশন তার দায়িত্ব হাতে তুলে নেবে, সরকার তাকে সহায়তার ভূমিকা পালন করবে, যাতে কোনো প্রশাসনিক কারসাজি না হয়। এই কাজগুলো করুক। আর রাজনৈতিক দলগুলো আমরা নির্বাচনের মাঠে সবাই নামার যে মাঠে নামার মধ্য দিয়েই নির্বাচনকে একটা পজিটিভ সিগন্যাল যাতে দেই, এবং বিএনপির আজকে সেই প্রার্থী ঘোষণাও সেইটা একটা পজিটিভ ভূমিকা রাখবে বলে আমি মনে করি। সাদাত হোসেন সেলিম, প্রথমবারের মতো বিএনপির পক্ষ থেকে এবার দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে প্রার্থী ঘোষণা করলো, আপনার কি মনে হয় এর দ্বারা কি কোনো কৌশলগত অ্যাডভান্টেজ পাবে কিনা, কি বলবেন এই বিষয়ে? জি, অবশ্যই এটা বিএনপি অত্যন্ত দূরদর্শীর সিদ্ধান্ত, যদিও এটা অনেক দেরি হয়ে গেছে। এই সিদ্ধান্তটা অনেক আগে আপনার নিতে পারতেন। বিএনপি বিভিন্নভাবে তাদের মাধ্যমে খোঁজখবর নিয়ে আপনার প্রায় 1000-এর মতো প্রার্থীদেরকে নিয়ে তারেক রহমান সাহেব বৈঠক করেছেন এবং ওনারা আজকে প্রার্থী তালিকা ঘোষণা করেছেন। আমরা অনেক দিন থেকে বলছি যে জামাত 6 মাস আগে তাদের প্রার্থী তালিকা ঘোষণা করে প্রত্যেকটা ঘরে ঘরে নির্বাচন করতে যাচ্ছে। বিএনপি যেন এটা গতানুগতিক পর্যায়ে না থেকে আরও আগে করুক। ওনারা অন্তত 1.5-2 মাস দেরি করে ফেলেছেন। তারপরও বিএনপিকে অসংখ্য ধন্যবাদ। পাশাপাশি আমার পরম প্রিয় এবং শ্রদ্ধেয় আহমেদ আজম খান সাহেব, উনি আজকে মনোনয়ন পেয়েছেন, ওনার প্রতিও শুভেচ্ছা এবং অভিনন্দন। বিএনপি যে কাজটা ভালো করেছেন, এটা থেকে আপনার বিএনপি পক্ষে আপনার প্রচারণা চালানো, একটা নির্বাচনী এলাকায় প্রচারণা চালানো অথবা একটা নির্বাচনী এলাকায় রাজনীতি করাটা কতটা কঠিন, যেহেতু আমি 2018 সালে নির্বাচন করেছি, আজম ভাইও করেছেন এবং ওনাদের অভিজ্ঞতা আছে, আমাদের অভিজ্ঞতা আছে, সেইগুলোকে বিবেচনায় রেখে বিএনপি আবার যে একটা অঙ্গীকার ছিল বিএনপি যে এই স্বৈরাচারের বিরুদ্ধে যারা রাজপথে সক্রিয়ভাবে লড়াই করবে তাদেরকে সাথে নিয়েই বিএনপি নির্বাচন এবং সরকার গঠন করবে। সেক্ষেত্রে অনেকগুলো আসনে তারা প্রার্থী মনোনয়ন দেন নেই, সেটা হয়তো আলাপ আলোচনার ভিত্তিতে সহসাই জিনিসটা শেষ করবেন এবং আপনার নির্বাচনী মাঠে খুব জোরে সোরে নামতে হবে। কারণ এখানে নির্বাচনটাকে আমরা লেভেল প্লেইং ফিল্ড মনে করছি না এই মুহূর্তে, কারণ বিএনপি সহ বিএনপি সমমনা জোটের বিপক্ষে মিডিয়া অত্যন্ত সোচ্চার। এছাড়া আপনার এই আপনার জামাতে ইসলাম ধর্মীয় রাজনীতিকে সামনে এনে মানুষকে বিভ্রান্ত করার জন্য প্রচণ্ড রকমের চেষ্টা করছে। এর বাইরে গিয়ে বিএনপিকে শক্ত এবং বিএনপি এবং তার জোটকে খুব শক্তভাবে নির্বাচনী মাঠে নামার জন্য আজকে যেটা করেছে এটা অত্যন্ত কার্যকর একটা সিদ্ধান্ত, এবং এই সিদ্ধান্তকে আমরা একেবারে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। অ্যাডভোকেট আহমেদ আজম খান, একই প্রসঙ্গে আপনার কাছে যেতে চাই, আর একটু জানতে চাই দলের ভেতরেও বাইরে এই আজকে যে ঘোষণা এলো প্রার্থী বাছাইয়ের ঘোষণা, এটা কিরকম প্রভাব পড়তে পারে, সব মিলিয়ে আপনার অভিব্যক্তি জানতে চাই। প্রথমেই বলবো যে ম্যাডামকে যে 3টি আসন দেওয়া হয়েছে, এটা আমি মনে করি নতুন করে বিএনপি আর একটা যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ করেছে। কারণ ম্যাডাম শুধু বিএনপির নেত্রী নন, তিনি সারা বাংলাদেশের অভিসংবাদিত নেত্রী। তো কাজেই এটা অবশ্যই অভিনন্দনযোগ্য, এবং এই প্রথমবার প্রিয় নেতা তারেক রহমান নির্বাচনে আসছেন, ওনাকে অভিনন্দন জানাই। আর রহিন হোসেন প্রিন্স যে কথাটা বললেন, আমি অত্যন্ত গুরুত্বের সাথে কথাটাকে নিতে চাই, যে এই যে একটি বিশেষ রাজনৈতিক দল সাম্প্রদায়িক প্রচারণা, এই যে ধর্মকে ব্যবহার করে তারা নির্বাচনী বৈতরণী পার হতে চাচ্ছে, এটা কিন্তু নির্বাচনের জন্য এবং গণতন্ত্রের জন্য কোনোভাবেই সুখকর নয়। আর টাকার খেলার যেটা বলছেন, ওই রাজনৈতিক দলটি এমনভাবে টাকার খেলা শুরু করেছেন যে আমরা দেখি যে শত না হাজার হাজার কর্মচারী পুরুষ এবং মহিলা মিলে তারা টিম করে বাড়ি বাড়ি ঢুকিয়ে দিচ্ছেন তাদের এমন টাকা যে কোনো আসনে না, প্রায় সব আসনে একেবারে শত কোটি টাকা তাদের বাজেট, তাদের তো টাকার অভাব নেই, এটা অনেকেই জানেন, আমি নাম উল্লেখ না করলাম।
এইভাবে যদি টাকার খেলা চলতে থাকে তাহলে তো নির্বাচন কোনোভাবে নিরপেক্ষও হবে না, এবং এই ধর্মের অপপ্রচার এবং টাকার খেলা মিলে নির্বাচন তো সাংঘাতিকভাবে প্রভাবিত হবে। জনগণ ভোটারদের সত্যিকারে ভোট তারা সত্যিকার প্রার্থীকেও দিতে পারবে না। আমি মনে করি যে এইভাবে নির্বাচনকে প্রভাবিত করা এবং এইভাবে যদি টাকার খেলা চলে তাহলে যাদের টাকা নেই, আমরা যারা স্বাভাবিক টাকার প্রবাহ আছে, অতিরিক্ত টাকার প্রবাহ নেই, আমাদের জন্য তো অনেক কঠিন হয়ে যাবে, এবং আমার মতো হয়তো অনেক প্রার্থীরই অনেক কঠিন হয়ে যাবে। কাজে এ বিষয়ে নির্বাচন কমিশনকে বুঝতে হবে এবং নিবিড় পর্যবেক্ষণ করে তাদের কিন্তু দ্রুত সিদ্ধান্ত নিতে হবে, নইলে কিন্তু নির্বাচন কি হবে বলা খুব মুশকিল হয়ে যাবে। আমি মনে করি এটা খুব দ্রুতই করা উচিত নির্বাচন কমিশনের। আর আপনি যে প্রশ্নটা শেষে করলেন যে এই যে 237 আসনে যে মনোনয়ন ঘোষণা করা হয়েছে, এতে করে নেতাকর্মীদের মধ্যে আজকেই আমি দেখেছি যে তাদের মধ্যে উচ্ছ্বাস চরমে, এবং তারা মাঠে কাজ করবার জন্য যেভাবে মুখিয়েছিল, তারা এই 237 আসনে শুধু নেমে যায়নি, যে আসনগুলোতে এখনও নমিনেশন বাকি আছে পুরো 300 আসনেই মানে আমাদের সমমনা রাজনৈতিক দলগুলো সহ সবাই মাঠে নেমে গেছে, এবং দেশ এখন আজকে থেকে দেশ আনুষ্ঠানিকভাবেই নির্বাচনমুখী হয়ে গেছে। জি নিশ্চয়ই। আর একটু ছোট্ট করে একটু যদি জানতে চাই, এই যে এবারে যে আলোচনায় বসার কথা বললো 7 দিন সময় ধরে দেওয়া, এই আলোচনায় বসলে তো সবাইকে ছাড় দিতে হবে, ছাড় না দিলে আসলে একমতে আসা সম্ভব না। এই ক্ষেত্রে কি বিএনপি নমনীয় থাকবে কিনা? দেখুন, যদি সংক্ষিপ্তভাবে একটু বিএনপি এতটাই নমনীয় ছিল যে এই দীর্ঘ ঐক্যমত্য কমিশনের আলোচনায় সবচেয়ে বেশি ছাড় দিয়েছে বিএনপি। কাজেই নতুন করে ছাড় দেবার কি আছে জানি না, আদৌ এই 7 দিনে সেই ধরনের উদ্যোগ নেওয়া যাবে কিনা সেই বিষয়ে আমার পার্টি বলতে পারবে। ধন্যবাদ আপনাদের তিনজনকে আমাদের রাজকাহনের সময় দেওয়ার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহন থেকে ফিরবো আগামীকাল রাত 10টায় নতুন রাজকাহন নিয়ে। ডিবিসির সঙ্গে থাকুন।